আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় ক্লাস নেব। আজকে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় পঞ্চম অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব। পদার্থ কথাটির সাথে তোমরা সবাই পরিচিত রয়েছ। পদার্থ কাকে বলে? সাধারণভাবে আমরা বলে থাকি যার ওজন আছে, যা জায়গা দখল করে, যাদের স্থিতিশীল ও গতিশীল অবস্থার পরিবর্তন বাধা প্রদান করে, তাকে আমরা পদার্থ বলে থাকবো। আমাদের চারপাশে যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকটি এক একটি পদার্থ, যেমন মানুষ, চেয়ার টেবিল, গরু ছাগল, গাছপালা সব কিছু এক একটি পদার্থ। এখন যদি তুমি আমাকে পদার্থ হিসেবে বিবেচনা করো, তাহলে দেখো যে আমার ওজন রয়েছে, আমি জায়গা দখল করি, আমি আমার স্থিতিশীল ও গতিশীল অবস্থা পরিবর্তন বাধা প্রদান করি। অর্থাৎ আমি যখন স্থির রয়েছি, আমাকে যদি গতিশীল করতে চাই কেউ বা ধাক্কা, তাহলে তাকে ধাক্কা দিয়ে গতিশীল করতে হবে। অর্থাৎ আমার বল রয়েছে, আমি বাধা প্রদান করছি, বল রয়েছে বলে আমি বাধা প্রদান করছি, অর্থাৎ আমার স্থিতিশীল অবস্থার পরিবর্তনে আমি বাধা প্রদান করছি। একইভাবে দেখো, আমি যখন হাঁটতে শুরু করি, আমাকে তাহলে বল প্রয়োগে থামাতে হবে, অথবা আমি দৌড়তে শুরু করি, আমাকে থামাতে গেলে বল প্রয়োগ করতে হবে, যেহেতু আমি বলের বিরুদ্ধে বাধা প্রদান করছি। কাজে আমি আমার স্থিতিশীল ও গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করছি, কাজে আমি একটি পদার্থ। একইভাবে দেখো, আমার হাতে একটি পেন রয়েছে, এই পেনটিকে যদি আমি গড়িয়ে দিতে চাই টেবিলের উপর, তার প্রথমত পেনটিকে আমাকে ধাক্কা দিতে হবে। তাহলে দেখো যে এই আমার হাতের কলমটি, এটির ওজন রয়েছে, এটি আমি যদি এক জায়গায় রাখি, সেটি জায়গা দখল করবে। যখন আমি এটিকে গড়িয়ে দিব, তখন এটিকে আমি ধাক্কা দিয়ে গড়িয়ে দিব, তাহলে স্থিতিশীল অবস্থার পরিবর্তনে এটি বাধা প্রদান করছে। একইভাবে যখন এটি গড়াতে শুরু করে, তখন আমি যদি এটি থামাতে চাই, তাহলে কী করতে হবে? আমাকে সেটাকে হাত দিয়ে ধরতে হবে। অর্থাৎ তার গতিশীল অবস্থার পরিবর্তনে সেটি বল রয়েছে বিধায় সেটা কিন্তু বাধা প্রদান করছে, কাজে এই কলমটি একটি পদার্থ। এখন আমি তোমাদের সাথে পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব। গঠনগত দিক থেকে বিবেচনা করলে পদার্থ দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক পদার্থ, অপরটি হচ্ছে যৌগিক পদার্থ। সাধারণভাবে আমরা বলে থাকি যে যাকে বিশ্লেষণ করলে, অর্থাৎ যে পদার্থকে বিশ্লেষণ করলে একটি মাত্র উপাদান পাওয়া যাবে, তাকে আমরা মৌলিক পদার্থ বলি। তোমরা একটি বোর্ডের দিকে খেয়াল করো, দেখো যেমন সোডিয়াম, ক্লোরিন, কপার বা তামা ইত্যাদি। আমি যদি সোডিয়ামকে বিশ্লেষণ করি, তাহলে এটি বিশ্লেষণ করি শুধুমাত্র একটি মাত্র উপাদান পাওয়া যাবে। একইভাবে আমরা যদি ক্লোরিনকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে একইভাবে যে দুটো কণিকাকে পাওয়া যাবে, সেটি শুধুমাত্র শুধুমাত্র ক্লোরিন পাওয়া যাবে, অর্থাৎ একটি মাত্র উপাদানের সমন্বয়ে গঠিত। একইভাবে আমি যদি কপার বা তামাকে বিবেচনা করি, তাহলে এটি বিশ্লেষণ করলেও শুধুমাত্র একটি মাত্র উপাদান পাওয়া যাবে। এখন দেখো তোমরা যৌগিক পদার্থের দিকে খেয়াল করো, যে পদার্থকে বিশ্লেষণ করলে একের অধিক মৌলিক পদার্থ বা একের অধিক উপাদান পাওয়া যায়, তাকে আমরা যৌগিক পদার্থ বলবো। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, এটাকে আমরা খাদ্য লবণ হিসেবে বিবেচনা করি। সোডিয়াম ক্লোরাইডকে যখন আমি বিশ্লেষণ করব, তখন সোডিয়াম ও ক্লোরিন দুটি মৌলিক পদার্থ পাওয়া যাবে, অর্থাৎ একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে বা একের অধিক উপাদান পাওয়া যাবে। একইভাবে দেখো পানিকে যদি আমরা রাসায়নিকভাবে বিশ্লেষণ করি, তখন সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো, অর্থাৎ একের অধিক মৌলিক পদার্থ, একের অধিক উপাদান পাওয়া যাবে। এছাড়াও আরেক একটা পদার্থ রয়েছে, সেটি হচ্ছে মিশ্র পদার্থ, অর্থাৎ বিভিন্ন উপাদানের সমন্বয়ে যে পদার্থ গঠিত বা যে পদার্থকে বিশ্লেষণ করলে বিভিন্ন উপাদান পাওয়া যাবে, বিভিন্ন ধরনের পদার্থ পাওয়া যাবে, তাকে আমরা মিশ্র পদার্থ বলবো। যেমন বায়ুকে যখন আমরা বিশ্লেষণ করবো, তখন দেখা যাবে বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, সালফার, জলীয় বাষ্প, ধূলিকণা বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। তাহলে যে পদার্থ বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত, তাকে আমরা মিশ্র পদার্থ বলবো। যেমন দেখো বায়ুকে যখন আমরা বিশ্লেষণ করছি, তাতে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, জলীয় বাষ্প ইত্যাদি পাওয়া যায়। একইভাবে দেখো আমি যদি লবণ পানির মিশ্রণকে বিবেচনা করি, তাহলে সেখানে কি পাওয়া যায়? সেখানে পাওয়া যাবে লবণ ও পানি, অর্থাৎ লবণ সোডিয়াম ক্লোরাইডের সমন্বয়ে গঠিত, একইভাবে পানি হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তাহলে লবণ পানির মিশ্রণ একটি মিশ্র পদার্থ। একে যখন আমরা বিশ্লেষণ করবো, সেক্ষেত্রে পাওয়া যাবে সোডিয়াম পাওয়া যাবে, ক্লোরিন পাওয়া যাবে, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি সব কিছুই পাওয়া যাবে। এখন দেখো আমি তোমাদের সাথে পরমাণু ও অণু সম্পর্কে আলোচনা করবো। সাধারণত মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে আমরা পরমাণু বলে থাকি, অর্থাৎ মৌলিক পদার্থকে যখন বিশ্লেষণ করবো, তখন যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা রয়েছে, সেই ক্ষুদ্রতম কণিকাকে আমরা পরমাণু বলে থাকি। যেমন অক্সিজেনকে যখন আমরা বিশ্লেষণ করবো, তখন শুধুমাত্র অক্সিজেনের কণায় পাওয়া যাবে। ক্লোরিনকে বিশ্লেষণ করবো, তখন শুধুমাত্র ক্লোরিনের কণায় পাওয়া যাবে। পরমাণু আলাদাভাবে থাকতে চায় না, যখন পরমাণুগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয় এবং অণু গঠন করে। যেমন অক্সিজেন পরমাণু অপর অক্সিজেন পরমাণুর সাথে সংযুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করলো। একইভাবে দেখো ক্লোরিন পরমাণু অপর ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্লোরিন অণু গঠন করলো। এখন দেখো অণু সম্পর্কে আলোচনা করি। সাধারণত যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে আমরা অণু বলে থাকি। যেমন অণুদিকে যদি আমরা খেয়াল করে থাকি, তাহলে দেখো যে সোডিয়াম ক্লোরাইড একটি অণু, পানি একটি অণু, ক্লোরিন একটি
কি অণু। এখন আমরা যদি অণুকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা পরমাণু পাবো। যেমন সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে সোডিয়াম এবং ক্লোরিন পাওয়া যাবে, অর্থাৎ দুটি পরমাণু আমরা পেলাম। একইভাবে দেখো পানিকে যখন আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে হাইড্রোজেন দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন পাওয়া যাবে। হাইড্রোজেন গ্যাসকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন ও ক্লোরিন পাওয়া যাবে, অর্থাৎ অণুকে বিশ্লেষণ করলেও সেক্ষেত্রে পরমাণু পাওয়া যাবে। এখন দেখো আমি তোমাদের সাথে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার মতবাদ সম্পর্কে আলোচনা করবো। তোমরা জানো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলা হয়। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার মতবাদ সম্পর্কে আলোচনা করা মানে পরমাণুবাদ সম্পর্কে আলোচনা করা। পরমাণু সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন ধারণা প্রদান করেন। এর মধ্যে একজন দার্শনিক ডেমোক্রিটাস তিনি বলে থাকেন যে পরমাণু অবিভাজ্য কণিকা, অর্থাৎ পরমাণুকে বিভাজন করা যায় না। এটি অ্যাটমস শব্দ থেকে এসেছে, একে বলা হয় অ্যাটম। অ্যাটমস মানে হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ একে ভাঙা যায় না। পরবর্তীতে অ্যারিস্টটল ও প্লেটো এই ধারণা দ্বিমত পোষণ করেন। তারা বলে থাকেন পরমাণু বিভাজ্য কণিকা, অর্থাৎ একে যখন বিভাজন করা হয় তখন বিভিন্ন ধরনের কণিকা পাওয়া যায়। তার পরবর্তীতে 1803 সালে বিজ্ঞানী জর্জ ডাল্টন পরমাণুকে বিশ্লেষণ করে কিছু পরীক্ষালব্ধ তত্ত্বের ভিত্তিতে কিছু মতবাদ প্রদান করেন। এটাকে আমরা ডাল্টনের পরমাণুবাদ বলে থাকি। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী দেখি যে কি পাওয়া যায়। প্রথম মতবাদে তিনি বলে থাকেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলা হয়, অর্থাৎ মৌলিক পদার্থ সোডিয়াম, মৌলিক পদার্থ অপরিচিত মৌলিক পদার্থ ক্লোরিন, এদের ক্ষুদ্রতম কণিকাকে আমরা এদের ক্ষুদ্রতম যখন বিশ্লেষণ করবো তখন ক্ষুদ্রতম কণিকাকে আমরা পরমাণু বলে থাকবো। আবার দেখো যে পরমাণুগুলোকে যখন বিশ্লেষণ করা হয়, পরমাণুগুলোর যে কোনো মৌলিক পদার্থকে যখন বিশ্লেষণ করা হয় তখন দেখা যায় যে পরমাণুগুলো পাওয়া যায় সেগুলো ধর্মভর ও রাসায়নিক ধর্মভর আকৃতি একই রকম থাকে। যেমন আমি যদি সোডিয়ামকে বিশ্লেষণ করি তাহলে এর মধ্যে যতগুলো পরমাণু রয়েছে প্রত্যেকের আকৃতি ভর ও রাসায়নিক ধর্ম একই রকম থাকবে। একইভাবে যদি আমরা ক্লোরিন পদার্থ থেকে বিশ্লেষণ করি এর মধ্যে যতগুলো পরমাণু রয়েছে প্রত্যেকের আকৃতি ভর ও রাসায়নিক ধর্ম একই রকম থাকবে। আবার দেখো যে এরা পরমাণুগুলো একের অধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যৌগিক পদার্থ গঠিত। যেমন সোডিয়াম ও ক্লোরিন এর সমন্বয়ে দেখা যায় যে যৌগিক পদার্থ গঠিত। যৌগিক পদার্থগুলো পরস্পরের সাথে একসাথে থাকলেও দেখা যায় যে তারা সরল অনুপাতে থাকে। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড, পানি, গ্লুকোজ এরা যখন পদার্থের সমন্বয়ে গঠিত এটা ঠিক, কিন্তু তারা একটা সরল অনুপাতে থাকে। যেমন সোডিয়াম ও ক্লোরিন এক পরমাণু, সোডিয়াম ও এক পরমাণু ক্লোরিনের সমন্বয়ে গঠিত, অর্থাৎ তারা এক অনুপাতে রয়েছে। একইভাবে পানি থেকে খেয়াল করো এটি দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেনের সমন্বয়ে গঠিত, এটি দুই অনুপাতে এক অনুপাতে রয়েছে। গ্লুকোজের দিকে খেয়াল করো এটি এক অনুপাত দুই অনুপাত এক অনুপাতে রয়েছে, অর্থাৎ তারা কোনো জটিল অনুপাতে জটিল বা ভগ্নাংশ অনুপাতে না থেকে তারা সরল অনুপাতে রয়েছে। আবার দেখো তারা যখন রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে তখন কোনো পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবলমাত্র তারা এক গ্রুপ থেকে আরেক গ্রুপে পরিবর্তন হয়। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইড যখন পানির সাথে রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তারা সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এই ক্ষেত্রে দেখো এক পরমাণু সোডিয়াম রয়েছে, এক পরমাণু অক্সিজেন রয়েছে, এক পরমাণু ক্লোরিন রয়েছে, আর দুই পরমাণু হাইড্রোজেন রয়েছে। অর্থাৎ তারা এক গ্রুপ থেকে আরেক গ্রুপে পরিবর্তিত হলো, কিন্তু তারা তাদের কোনো পরমাণু সৃষ্টি বা কোনো পরমাণু ধ্বংস হলো না। শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে যে আলোচনাটি করলাম তারপর ভিত্তি করে আমি তোমাদের কিছু প্রশ্ন তৈরি করে দিয়েছি। তোমরা প্রশ্নগুলো দিকে খেয়াল করো। পদার্থ কি, মৌলিক ও যৌগিক পদার্থ কাকে বলে, বায়ু মিশ্র পদার্থ ব্যাখ্যা করো, কোনো পরমাণু কি, ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্যগুলো ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তোমরা এই পড়াটা বাসায় ভালোভাবে অনুশীলন করবে। আজকে তোমাদের ক্লাসে পর্যন্ত, আগামী ক্লাস তোমাদের সাথে আমার